হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, আজকে 6 নভেম্বর 2025 তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পরীক্ষা ছিল। আর তোমাদের মর্নিং শিফটের পরীক্ষা কমপ্লিট হলো। এটা তোমাদের সেট 1 অর্থাৎ মর্নিং শিফটের কোয়েশ্চেন পেপার। আজকে ক্লাসে তোমাদের এই কোয়েশ্চেন পেপারের এমসিকিউ এবং এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা যারা পরবর্তী শিফটগুলিতে পরীক্ষা দেবে অর্থাৎ ডে শিফট এবং ইভিনিং শিফটে পরীক্ষা দেবে, তোমাদের এখান থেকে কয়েকটা প্রশ্ন 2 নম্বরের এবং এমসিকিউ প্রশ্ন কমন আসতে পারে, তাই তোমরা এই সমাধানটা অবশ্যই দেখবে। এবং তোমরা যারা পরবর্তী বছরগুলিতে পরীক্ষা দেবে, তোমাদের জন্য তো এই 2025 সালের প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ থাকছে। চলো এবারে তোমরা প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসএকিউ সমাধান দেখে নাও। এবার তোমরা এমসিকিউ এবং এসএকিউর সমাধান দেখে নাও। প্রথমে দেখে নাও এমসিকিউর সমাধানটা। প্রথম প্রশ্ন আছে, তিবলিসি সম্মেলন যা আধুনিক পরিবেশ শিক্ষার ভিত্তি স্থাপন করেছিল কে আয়োজন করেছিল? এই প্রশ্ন আমি তোমাদের করিয়েছিলাম, তোমরা যারা ক্লাস ফলো করো তোমরা জানো। এখানে অ্যান্সার হবে ইউএনইপি আর হচ্ছে ইউনেস্কো। পরের প্রশ্ন আছে, বন সংরক্ষণ আইন 1980 অনুসারে বনভূমি অবনমূলক কাজে ব্যবহার করার আগে কোন কর্তৃপক্ষের পূর্বানুমতি বাধ্যতামূলক? অ্যান্সারটা কি হবে? কেন্দ্রীয় সরকারের। এটা তোমাদের আমি বড় প্রশ্ন করিয়েছিলাম, তার মধ্যেই ছিল। পরের প্রশ্ন একদমই সহজ প্রশ্ন, মল্টিক প্রোটোকলের প্রধান উদ্দেশ্য কোনটি? মল্টিক প্রোটোকলের প্রধান উদ্দেশ্য হচ্ছে ওজোন স্তর রক্ষা করা ও ওজোন ধ্বংসকারী পদার্থ ধাপে ধাপে বন্ধ করা। এইসব প্রশ্ন তোমাদের একদমই করানো প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়েছিল? আমি গতকাল রাতে একটা তোমাদের ক্লাস দিয়েছিলাম, সেখানে সমস্ত আইনগুলো কত সালে তোমাদের আমি দেখিয়ে যেতে বলেছিলাম এবং বলেও দিয়েছিলাম। এটা হচ্ছে 1972। তারপরের প্রশ্ন পুনর্বাসন ও পুনর্স্থাপন ব্যবস্থার মূল লক্ষ্য কী ছিল? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দেখো এখানে প্রথম যে অপশান অর্থাৎ বিকল্প জীবিকা প্রদান এবং স্থানচ্যুত মানুষদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া। পরের প্রশ্ন দেখো, আমি বলেছিলাম ইকোফেমিনিজম দিয়ে প্রশ্ন আসবেই। ইকোফেমিনিজম মূলত পরিবেশগত সমস্যাগুলোকে কোন বিষয়ের সাথে যুক্ত করে? এখানে অপশান প্রথমেরটাই সঠিক অ্যান্সার, লিঙ্গ সমতা ও নারীদের প্রকৃতি সংরক্ষণের ভূমিকা। পরের প্রশ্ন আছে, পরিবেশ সংরক্ষণের জন্য বিখ্যাত বিষ্ণুই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা কে করেছিলেন? আমি গতকালকেই বলেছিলাম যে কোন আন্দোলনের সঙ্গে কারা যুক্ত ছিল এবং কোন আন্দোলন কে করেছিল সেটা কিন্তু দেখে যেতে বলেছিলাম। তোমাদের এখানে দেখো অপশান, এই দ্বিতীয় অপশানটা তোমাদের অ্যান্সার হবে। দেখো এখানে গুরু জাম্ভেশ্বর বা যেটা আছে তোমাদের গুরু জাম্ভেশ্বর, এই স্পেলিংটা এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে। তারপরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে, অভিজ্ঞতামূলক পরিবেশ শিক্ষার জন্য কোন শিক্ষণ পদ্ধতি সবচেয়ে কার্যকর? অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে 3 নম্বর অপশান অর্থাৎ ক্ষেত্রসীমা ও প্রকল্প ভিত্তিক শিক্ষা। পরের প্রশ্ন, মিথাইল আয়োসোনাইট নিম্নলিখিত কোন দুর্ঘটনার সাথে সম্পর্কিত? দেখো ভোপাল গ্যাস বিপর্যয়। এটাও আমি গতকালকে যারা ক্লাসটা দেখেছো সত্যিই তোমরা উপকৃত হয়েছো, যে বলেছিলাম এগুলো যে কোনগুলো কার সঙ্গে সম্পর্কযুক্ত, এগুলো দেখে যেতে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বিপর্যয় ঝুঁকির সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? অ্যান্সারটা কি হবে এখানে? অ্যান্সারটা হবে বিপদ, দুর্বলতা এবং সক্ষমতার সমন্বয়। পরে এবারে 2 নম্বরের প্রশ্ন তোমাদের যেগুলো দেওয়া হয়েছিল, দেখো 2 নম্বরের প্রশ্নের সমাধান দেখো। প্রথম প্রশ্ন, পরিবেশ শিক্ষার 2টি গুরুত্ব লেখো। পরিবেশ শিক্ষার 2টি গুরুত্ব হলো, এটি মানুষকে পরিবেশগত সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন ও দূষণ সম্পর্কে সচেতন করে তোলে এবং শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের দায়িত্বশীল করে তুলে সম্পদ ব্যবহারের টেকসই অভ্যাস গড়ে তোলে। পরিবেশ শিক্ষার গুরুত্ব বা পরিবেশবিদ্যার গুরুত্ব আমি তোমাদের করিয়েছি, বড় প্রশ্ন 5 নম্বরেরও করিয়েছিলাম, 2 নম্বরের প্রশ্নও করিয়েছিলাম। পরের প্রশ্নও করানো, জীববৈচিত্র্য কনভেনশনের 2টি উদ্দেশ্য লেখো। বলেছিলাম জীববৈচিত্র্য কনভেনশন 5 নম্বরেও আসতে পারে, ঠিক আছে। জীববৈচিত্র্যের সকল রূপের সংরক্ষণ নিশ্চিত করা আর জীববৈচিত্র্যের উপাদানসমূহের টেকসই ও ন্যায্য ব্যবহার নিশ্চিত করা। পরের প্রশ্ন 2011 সালে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের প্রধান কারণ কী ছিল?
এই প্রশ্নও করানো তোমাদের। 2011 সালের ফুকুশিমা বিপর্যয়ের প্রধান কারণ ছিল শক্তিশালী ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট বিশাল সুনামি। সুনামির ফলে শীতলীকরণ পদ্ধতি নষ্ট হয়ে যায়, চুল্লির মূল অংশ অতিরিক্ত উত্তাপে গলে গিয়েছিল। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে যে ভারতের দুটি প্রধান পরিবেশ আন্দোলনের নাম যা বড় বাঁধ প্রকল্পের বিরুদ্ধে হয়েছিল। বড় বাঁধ প্রকল্পের বিরুদ্ধে হয়েছিল, একটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন আর একটা হচ্ছে তেহরি বাঁধ বিরোধী আন্দোলন। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছে, ঠিক আছে। এই প্রশ্নটা আমার সাজেশানে মানে যারা নোটস নিয়েছিল সেখানে ছিল, কিন্তু আমি ইউটিউবে এটা করাইনি। তারপরের প্রশ্ন, অপ্রথাগত পরিবেশ শিক্ষার দুটি পদ্ধতি, এটা একদমই করানো প্রশ্ন। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে সরাসরি প্রকৃতিতে বা পরিবেশগত এলাকায় গিয়ে ক্ষেত্র সমীক্ষা ও ভ্রমণ করা এবং তথ্যচিত্র, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে প্রচার চালানো। তারপরে এনজিটি এর একটি উদ্দেশ্য দেখো, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর উদ্দেশ্য হলো পরিবেশগত সুরক্ষা সম্পর্কিত সকল আইনি বিষয়ে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা। আর এর কার্যাবলী কি? এনজিটির কার্যাবলী হচ্ছে কার্যাবলী নয়, কার্যালয় কোথায় অবস্থিত? নয়া দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, পরিবেশ নৈতিকতা বলতে কি বোঝো? আমি বলেছিলাম পরিবেশ নৈতিকতা মানে এনভায়রনমেন্টাল এথিক্স, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম, প্রশ্ন করানো প্রশ্ন। পরিবেশ নৈতিকতা হলো একটি দার্শনিক ধারণা যা বলে যে পরিবেশ এবং তার সমস্ত উপাদানগুলির নিজস্ব মূল্য রয়েছে, তাই মানুষের উচিত পরিবেশের প্রতি নৈতিকভাবে দায়িত্বশীল আচরণ করা এবং তার সুরক্ষা নিশ্চিত করা। পরের প্রশ্ন, বিপর্যয় প্রশমন বলতে কি বোঝায়? বিপর্যয় প্রশমন হলো এমন স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা যা প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয়ের প্রভাব এবং ক্ষতিকে দীর্ঘমেয়াদের জন্য হ্রাস করে। এর উদাহরণ হলো বন্যা প্রতিরোধী কাঠামো নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ এলাকার উন্নত ভূমি ব্যবহার পরিকল্পনা। তারপরে হচ্ছে দেখো, কেদারনাথ বন্যা কবে হয়েছিল? এর প্রধান কারণ কি? একদমই করানো প্রশ্ন এটা। কেদারনাথ বিধ্বংসী বন্যা 2013 সালের জুন মাসে হয়েছিল। এর প্রধান কারণ ছিল হিমালয়ের হিমবাহ হ্রদগুলির অতিরিক্ত জল এবং অতিবৃষ্টির ফলে সৃষ্ট মারাত্মক হরপাবান। পরের প্রশ্ন দেখো, আর আরেকটা বিষয় তোমাদের বলি, তোমরা হয়তো পুরোপুরি এই উত্তরটা লেখোনি, একটু ঘুরিয়ে ফিরিয়ে উত্তর লিখেছো, তবে ঠিক আছে, মোটামুটি মেন বিষয়টা তোমাদের লেখা চাই। যেমন কি এটা 2013 সালে হয়েছিল এবং এর প্রধান হিমবাহ গলে গিয়ে যে অতিরিক্ত জল হয়েছিল তার ফলে, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন কোন বছর কার্যকর হয়েছিল? একদমই করানো প্রশ্ন। এর মূল উদ্দেশ্য কি? বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন 1981 সালে কার্যকর হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল ভারতে বায়ুর গুণগত মান সংরক্ষণ করা এবং বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও হ্রাস করা। তারপরে হচ্ছে দেখো, পরিবেশ আইন বাস্তবায়নের দুটি প্রধান সমস্যা উল্লেখ করো। পরিবেশ আইন বাস্তবায়নের দুটি প্রধান সমস্যা হলো পরিবেশ নিয়ন্ত্রক সংস্থাগুলির কর্মীর অভাব, সীমিত তহবিল এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইন প্রয়োগের দুর্বলতা এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। এই প্রশ্নও করানো 5 নম্বরের প্রশ্ন হিসাবে আমি এই প্রশ্ন করিয়েছিলাম তোমাদের। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে দেখো, বিপর্যয় সতর্কতা ব্যবস্থার উদ্দেশ্য কি? এটি উদাহরণ দাও। এই প্রশ্নও করানো। বিপর্যয় সতর্কতা ব্যবস্থার উদ্দেশ্য হলো আসন্ন বিপদ সম্পর্কে সময় মতো তথ্য সংগ্রহ করা, তা দ্রুত ঝুঁকিপূর্ণ অঞ্চলে জনগণের কাছে পৌঁছে দেওয়া যাতে তারা প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে পারে। উদাহরণ হচ্ছে সুনামির সতর্কতা ব্যবস্থা। এবারে 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছিল মর্নিং শিফটে দেখে নাও। পরিবেশ শিক্ষা আজীবন শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো। পরিবেশ শিক্ষায় আজীবন শিক্ষার গুরুত্ব আমি কালকে বলেছিলাম যে এই প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় অতি অবশ্যই আসবে, ঠিক আছে, এসেছে। তারপরের প্রশ্ন, জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইনের প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো। একদমই আমার সাজেশনের মধ্যে ছিল। তারপরে মানব জনসংখ্যা বৃদ্ধির প্রধান পরিবেশগত প্রভাব, এটাও সাজেশনে আমার ছিল। কালকের লাস্ট মিনিট সাজেশনে হয়তো ছিল না, কিন্তু তার আগে সাজেশনে এটা ছিল। লাস্ট মিনিট সাজেশনে এই প্রথম দুটো প্রশ্ন ছিল। কোভিড-19 তোমাদের আমি বলে আসছি যে কোভিড-19 একটা কিন্তু ভালো বিষয়, এটা তোমরা দেখে যাবে। তারপরে পরিবেশ আন্দোলন এবং নীতি পরিবর্তনের মধ্যে সম্পর্ক,
এই প্রশ্নটা আমার কিন্তু করানো প্রশ্ন নয়, এটা নতুন প্রশ্ন দিয়েছে, তবে আমি বলেও ছিলাম যে ইএনভিএসে কিছু নতুন প্রশ্ন তোমরা পাবে। তারপর বিপর্যয় কাকে বলে এবং দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য, মানে কিভাবে আলাদা করা যায়, মানে কি পার্থক্য, আর এই দুর্যোগ কিভাবে বিপর্যয়ে রূপান্তরিত হয় তার মূল উপাদান, এই প্রশ্নও কিন্তু করানো প্রশ্ন। তবে এখানে দেখো, এখানে প্রশ্নের সংখ্যা কটা, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা প্রশ্ন আছে। 6টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আমার সাজেশান থেকে সম্পূর্ণ নতুন, মানে এই প্রশ্নটা আমি কিন্তু সাজেশানে তোমাদের করাইনি। বাকি তোমাদের 5টা প্রশ্ন কমন এসেছে, তার মধ্যে 4টে লিখলে তোমরা কিন্তু 100%ই কমন পেয়ে যাচ্ছ, বা 100%-এর বেশি প্রশ্নই কমন পাচ্ছ বড় প্রশ্নর ক্ষেত্রে।